অনেক বড় একটা ডিফিটিং সিচুয়েশন তৈরি হবে সরকারের জন্য। প্রধানমন্ত্রী রাস্তায় আটকে গেছেন, এই খবরটা অতি দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়বে। তারা মনে করতে পারে এই সরকারের পতন সম্ভবত অনিবার্য হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী যেখানে আটকে গেছেন সেখানে এই সরকারকে আর কোনোভাবে টিকিয়ে রাখা যাচ্ছে না, এই সরকার আর কোনোভাবে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারছে না। কারণ চীন জানে যে হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা চীনের জন্য কোনো ঘটনা না, কারণ বাংলাদেশের মানুষ হাসিনাকে পছন্দ করে না। এই কারণেই চীন হাসিনাকে ওই রকম কোনো সহায়তা বা ওই রকম কোনো চুক্তি দিবে না। এবং আপনারা জানেন যে পচা শামুকে পা কাটে, আওয়ামী লীগের এখন পচা শামুকে পা কাটার মতো উপক্রম হয়েছে। কিভাবে হয়েছে সেটা বলবো। এখন আছে অর্থনৈতিক কৌশল, সেটি নিয়েও যথেষ্ট সংশয় আছে। কেননা বাংলাদেশকে প্রতি মুহূর্তে চিন্তা করতে হচ্ছে যে ভারত কি রিয়্যাক্ট করে। কোটা সংস্কারের আন্দোলনটা তুমুলভাবে, বেশ শক্তভাবে, খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছে। মানে আজই ঢাকা শহর প্রায় পুরো স্থবির হয়ে গেছে তাদের আন্দোলনের কারণে, তাদের ব্লকেডের কারণে। সারা দেশের বিভিন্ন জায়গায় যানবাহন চলাচল কার্যত বন্ধ, রেল যোগাযোগও কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গেল। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে প্রশ্ন ফাঁস চক্রের 17 সদস্য। আইনের আওতায় আসতে পারে প্রশ্ন কিনে নিয়োগ পাওয়া বেশ কয়েকজন বিশেষ কর্মকর্তাও। কে কে তালিকায় রয়েছেন জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কী ধরনের হতে চলেছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বিসিএস সহ 30টির বেশি বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় দেশজুড়ে রীতিমতো তোলপাড় চলছে। প্রশ্ন উঠেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির ভূমিকা নিয়েও। একের পর এক সামনে আসছে ঘটনায় জড়িত পিএসসির কর্মকর্তাদের বিপুল অবৈধ সম্পদের তথ্য। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে প্রশ্ন ফাঁস চক্রের 17 সদস্য। আইনের আওতায় আসতে পারে প্রশ্ন কিনে নিয়োগ পাওয়া বেশ কয়েকজন বিশেষ কর্মকর্তাও। কে কে তালিকায় রয়েছেন জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। সরকারি চাকরি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত সৈয়দ আবেদ আলীর এমন বিলাসী জীবন দেখে কে ভাববে কর্মজীবনে তিনি ছিলেন একজন গাড়ি চালক। কতই বা বেতন পেতেন তিনি, নাকি আলাদিনের চেরাগ বা গুপ্তধন পেয়েছিলেন পিএসসির চেয়ারম্যানের সাবেক এই গাড়ি চালক। তবে আলাদিনের চেরাগ বা গুপ্তধন না পেলেও আবেদ আলী পেয়েছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সান্নিধ্য, যারা সবাই মিলে গড়ে তুলেছেন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্র। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তারা ফাঁস করতেন বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন। সম্প্রতি গণমাধ্যমের অনুসন্ধানে উঠে আসে চক্রটির আদ্যপান্ত। প্রশ্ন ফাঁস করার পুরো প্রক্রিয়ায় জড়িত পিএসসির উপপরিচালক, সহকারী পরিচালক, অডিটর সহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। তথ্য প্রমাণ নিয়ে কথা বলতে গেলে তারা বাধ্য হন ক্যামেরার সামনে নিজেদের অপকর্ম স্বীকার করে নিতে। আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক? গাড়ি 15 বছর আগে, এখন আমি ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব এদিকে দেশের লাখো তরুণের আস্থার জায়গা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির কর্মকর্তাদের এমন অপকর্মের সংবাদ প্রকাশের পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। সাঁড়াশি অভিযানের নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার গ্রেফতার করা হয় চক্রটির 17 সদস্যকে। এরপরে প্রশ্ন উঠে অর্থের বিনিময়ে প্রশ্ন কিনে যারা নিয়োগ পেয়েছেন তাদের কি হবে, নাকি অধরাই থেকে যাবেন তারা। সিআইডির একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত পিএসসির কর্মকর্তাদের গ্রেপ্তারের পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তারা। উঠে এসেছে নিয়োগ পরীক্ষার প্রশ্ন কিনে পরীক্ষা দেওয়া বেশ কয়েকজন প্রার্থীর নামও। এছাড়া তদন্ত সংশ্লিষ্ট সিআইডির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, প্রশ্ন ফাঁসের পিএসসির কর্মকর্তারা হলেন মূল খেলোয়াড়। উপপরিচালক জাহাঙ্গীর ও জাফর এবং সহকারী পরিচালক আলমগীর প্রশ্ন ফাঁস করতেন। অফিস সহকারী সাজেদুল ডেসপাস রাইটার খলিলের মাধ্যমে প্রার্থী সংগ্রহ করে ফাঁস করা প্রশ্ন সরবরাহ করতেন। পরে ভাড়া বাসায় ডেকে প্রার্থীদের তা পড়ানো হতো। গাড়ি চালক সৈয়দ আবেদ আলী লেনদেন ও প্রশ্ন ফাঁসের বুথ পরিচালনা করতেন। সিআইডির ওই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, তারা এখন পর্যন্ত তদন্তে আরও অনেকের নাম পেয়েছেন। হাই প্রোফাইল কিছু নামও এসেছে, যেসব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য এবং আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
অন্যদিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান বলছেন, সদ্য শেষ হওয়া রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রমাণিত হলে সেটি বাতিল করা হবে। তবে বিসিএস সহ পূর্বের পরীক্ষাগুলো নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন তারা। লাস্ট যে পরীক্ষা 5 তারিখের, তো সেই পরীক্ষা যদি ফাঁসা অবশ্যই বাতিল হবে। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। এর আগে গ্রেপ্তার হওয়া 17 আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। এর মধ্যে 7 জন দোষ স্বীকার করে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিআইডি ইতিমধ্যে 17 জন আসামিকে গ্রেপ্তার করেছেন এবং তার ভিতরে 7 জন আসামি বিজ্ঞ আদালতের বিভিন্ন আদালতে, সিএমএম আদালতের বিভিন্ন আদালতে তারা আজকের তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এখন প্রদান করেছে। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে নানা আলোচনা, তবে শেষ পর্যন্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে গ্রেট হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে। এর মধ্য দিয়ে চীন সফর একটি পরিপূর্ণতা পেল বলে অনেকে মনে করছেন। অন্তত সরকারি নীতি নির্ধারকরা বলতে পারবেন যে চীনের সব পক্ষের সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতা না থাকলেও চীনের তার সাথেও বৈঠক হয়েছে এবং তার উপস্থিতিতেই সমঝোতা বা চুক্তি বা ঘোষণায় স্বাক্ষর হয়েছে। বাকি ছিল শেষ যেই পর্বটা, সেটি হলো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গ্রেট হলে তার সাথেও বৈঠক হয়েছে। সেই বৈঠকের ফলাফলটা খুব গুরুত্বপূর্ণ। সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের যে রিজার্ভ সহায়তা পাওয়ার কথা বা প্রত্যাশা, সেটি পাওয়া গেল কিনা। বিশেষ করে এটি সম্ভবত $500 কোটি বা 5 বিলিয়ন এরকম একটি টার্গেট ছিল। এটা খুব গুরুত্বপূর্ণ, কেননা বাংলাদেশ অনেকদিন থেকে রিজার্ভ সংকটে ভুগছে। আর এই রিজার্ভ সংকটের কারণে মূল্যস্ফীতি বাড়ছে, বৈদেশিক লেনদেন, নানান ব্যাপারে ঝামেলা হচ্ছে বা সমস্যা হচ্ছে। সেই প্রত্যাশাটা পূরণ হলো কিনা। আর উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্পে ঋণ সহায়তা, দুটি অর্থাৎ চীনের প্রকল্প সহায়তা অথবা রিজার্ভ সহায়তার মধ্য দিয়ে যে বৈদেশিক মুদ্রার যোগান, সেটি খুব জরুরি। এবং সেই কারণেই ওবায়দুল কাদের বলছিলেন যে চীন আমাদের অর্থনৈতিক বন্ধু আর ভারত হচ্ছে রাজনৈতিক বন্ধু। এখন অর্থনৈতিক বন্ধু সেই রিজার্ভ সহায়তা বা প্রকল্প যেই ঋণ সহায়তা সেটি দিচ্ছে কিনা সেটি কিন্তু এখনো পরিষ্কার না। যে কয়েকটি সমঝোতা হয়েছে এটা খুবই মানে এর মধ্যে টাকা পয়সার ইনভলভমেন্টটা পরিষ্কার না। এগুলি কিছু কৌশলগত। আর সবচেয়ে বড় কথা হলো যে চীন অর্থনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত তার যে কৌশল আছে, সেই কৌশলের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত হবে কিনা নিরাপত্তা বিষয়ক, তো সেটি হর দিক থেকে বাংলাদেশ পিছিয়ে এসছে অথবা সাড়া দেয়নি। এখন আছে অর্থনৈতিক কৌশল, সেটি নিয়েও যথেষ্ট সংশয় আছে। কেননা বাংলাদেশকে প্রতি মুহূর্তে চিন্তা করতে হচ্ছে যে ভারত কি রিয়াক্ট করে, অর্থাৎ ভারতকে হাতে রেখেই যা করার করতে হবে। যে কারণে একটি কথা এসছে যে প্রধানমন্ত্রী যে চীন সফর যাচ্ছেন তাতে ভারত অখুশি না বা তাদের সম্মতি আছে, এমন একটা কথা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শোনা গেছে, যদিও অবশ্য সেটি আর সামনে আসেনি। কিন্তু এটা যারা কূটনীতি এবং রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন, গবেষণা করেন, তারা জানেন যে প্রধানমন্ত্রীর পক্ষে ভারতকে নাখোশ করে যেমন এগোনো সম্ভব না, আবার চীন থেকে মুখ ফেরানোও সম্ভব না। কেননা এখন এই মুহূর্তের যে সবচেয়ে বড় সংকটটা হচ্ছে অর্থনৈতিক সংকট, সেই সংকট সমাধান একমাত্র করতে পারে চীন। কোটা সংস্কারের আন্দোলনটা তুমুলভাবে, বেশ শক্তভাবে, খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছে। মানে আজই ঢাকা শহর প্রায় পুরো স্থবির হয়ে গেছে তাদের আন্দোলনের কারণে, তাদের ব্লকেডের কারণে। সারা দেশের বিভিন্ন জায়গায় যানবাহন চলাচল কার্যত বন্ধ, রেল যোগাযোগ কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে, এই প্রেক্ষাপটে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটা রায় দিয়েছে, যে রায়টা নিয়ে কিছু কথা বলা আসলে জরুরি এবং সেই রায়টার ইম্প্যাক্ট কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, দরকার বলেও মনে করি। প্রথম কথাটা হচ্ছে, আপিল বিভাগ যে রায় দিয়েছে সেটা এরকম যে তারা হাইকোর্টের এর আগে যে রায় হয়েছে সেটা স্থিতাবস্থা জারি করেছেন 1 মাসের জন্য। তারা এটা স্থগিত করে দেননি। একটু বুঝতে হবে, ওনারা একটা স্পেসিফিক সময় দিয়েছেন 1 মাস। সাধারণত যেটা আমি আগেও বলেছি, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যখন আপিল হয় তখন আপিল বিভাগ, এটাও সাথে আমি সবসময় যোগ করেছি, এটা একেবারেই আপিল বিভাগের নিজস্ব জুরিসডিকশন, তারা চাইলে সেটা স্থগিত করতে পারেন, তারা সেটা স্থগিত নাও করতে পারেন। প্রথম যেটা হয়েছিল সেখানে স্থগিত করেননি, এখনও স্থগিত করেনি, কিন্তু 1 মাসের স্থিতাবস্থা দিয়েছেন। ফলে একটু কনফিউশন নানা দিকে তৈরি হয়েছিল স্থিতাবস্থার মানেটা কি দাঁড়াবে। এবং আমরা পরবর্তীতে দেখলাম অ্যাটর্নি জেনারেল নিজে এটা ব্যাখ্যা দিয়েছেন, এবং এটাই ব্যাখ্যা আসলে, সেটা হচ্ছে এই 1 মাস অন্তত কোটা যে ছিল, মানে আগে ছিল না, 18 সালের সরকার যখন পরিপত্র জারি করে আন্দোলনের মুখে, তারপর হাইকোর্টের রায়ের পর এটা ফিরে এসেছিল। এখন সেটার উপরে যেহেতু, হাইকোর্টের রায়ের উপরে যেহেতু স্থিতাবস্থা, তাই এটা এই মুহূর্তে 18 সালে যে পরিপত্র সেটাই কার্যকর আছে। তার মানে এই মুহূর্তে কোনো রকম কোনো কোটা নেই, এটা অ্যাটর্নি জেনারেল বলছেন এবং এটাই ব্যাখ্যা। তাহলে একটা প্রশ্ন এই মুহূর্তে এসে হাজির হয়েছে, ছাত্ররা যারা
শিক্ষার্থীরা বেটাসে ছাত্রছাত্রী সবাই মাঠে আছেন, তারা যখন মাঠে নেমেছেন, আন্দোলন করছেন, যেহেতু এই মুহূর্তে কোটা আছে এবং পরবর্তীতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ শুনানি হয়ে এটা নির্ধারিত হবে, তাহলে এই তাদের যে আন্দোলন আছে এই আন্দোলনটা কি আর দরকার আছে? এই প্রশ্ন এসে হাজির হতে পারে। এবং শিক্ষার্থীদেরই দুজন গিয়ে আপিল করেছেন, সেগুলো শুনানি হবে। এবং সরকারের দিক থেকেও দীর্ঘ সময় থেকে বলা হচ্ছে, আইনমন্ত্রীও বলছেন যে তারা যেন সরকার মানে কোর্টে যান এবং আদালতে গিয়ে তারা তাদের আইনজীবী দিয়ে তাদের অবস্থানকে পরিষ্কার করে সেটা ডিফেন্ড করে তাদের যা প্রাপ্য বা যা চাওয়া সেটা যাতে অর্জন করতে পারেন, এই ধরনের একটা বক্তব্য সরকারের দিক থেকে ছিল। এবং এই মুহূর্তে টেকনিক্যালি কোটা নেই, তাহলে তাদের আন্দোলন কেন প্রয়োজন হবে? ইনফ্যাক্ট এই আহ্বান এই রায়ের পরই জানানো হয়েছে তাদেরকে, তারা যাতে তাদের শিক্ষা পড়াশোনায় ফেরত যায়, ফেরত যাওয়ার পর নিয়মতান্ত্রিকভাবে এটা শুনানি হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে 1 মাস এটা নেওয়া হলো এবং আমি দেখলাম যারা এই মুহূর্তে আন্দোলনে আছে, মাঠে আছে, তারা এই রায়কে প্রত্যাখ্যান করেছে। তারা প্রত্যাখ্যান করে, আমি কাউকে কাউকে তো বলতে শুনলাম, টিভিতে দেখলাম, মিডিয়াতেও মানে পোর্টালগুলোতেও নিউজ চলে আসছে, উইচ ইজ রাইট, যে তারা মনে করছেন তাদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য এটা করা হচ্ছে। করার জন্য করা হচ্ছে কিনা সেই তর্ক টেকনিক্যালি আমরা আদালতের বিষয় সরিয়ে রেখে এটুকু যদি বলি, এতে তাদের আন্দোলন নস্যাৎ হবে, নষ্ট হবে, ধ্বংস হবে এবং সেই পরিকল্পনা থাকতেও পারে। আমি দীর্ঘদিন থেকে একটা কথা বলেছি যে আমরা এইরকম একটা রেজিমের অধীনে থাকতে থাকতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আমরা এখন আমাদের আদালত, এমনকি সর্বোচ্চ আদালতের উপরে কতটুকু আস্থা রাখবো সেই প্রশ্ন এসে হাজির হয়েছে। আদালত তার কোনো সদিচ্ছার সাথে করা কিছুকেও প্রশ্ন তৈরি হচ্ছে জনগণের সামনে। এটা আমাদের আদালতগুলোর মেনে নিতে হবে। আমরা প্রায় একটা উদাহরণ দেই, একজন প্রধান বিচারপতি এই দেশে ক্ষমতাসীন অবস্থায় থেকে তাকে চলে যেতে হয়েছিল, এসকে সিনহার কথা বলছি। এবং শুধু সেটা না, আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা যেন ফজলুর তাপস, শুধু গুরুত্বপূর্ণ নেতাই না, শুধু গুরুত্বপূর্ণ নেতা, শেখ পরিবারের সন্তান এবং উনি নিজের একজন আইনজীবী, উনি ব্যারিস্টার। উনি বলেছিলেন যে একজন সিটিং চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছি, গর্ব করে বলেছিলেন। আমাদের মনে থাকার কথা, তাকে আদালত ডেকেছিল, এরপর মানে তাকে একটা শোকজ করা হয়েছিল তার বক্তব্য দিয়ে। আজ পর্যন্ত কি সেটা নিয়ে আমরা কিছু জানি? কিছু হয়েছে? বা এইরকম একটা বক্তব্য দেওয়ার পরও উনি বহাল তবিয়তে আছেন, আদালত তার ক্ষেত্রে কিছুই করে নাই। সো এসব দেখতে দেখতে আমাদের মধ্যে আদালত সম্পর্কে যদি কোনো প্রশ্ন তৈরি হয়, সেটা যৌক্তিক, আমি মনে করি খুব যৌক্তিক। তো ফলে যেটা হয়েছে, আদালতে এই রায়টা এখন বলে সরকার দেখাতে পারবে, হ্যাঁ এটার উপর স্থিতাবস্থা দিয়েছে, তোমরা পড়তে চলে যাও, এরপর শুনানি হবে। কিন্তু 1 মাস পর কী হবে? 1 মাসে হিয়ারিং শেষ হবে যে এই আন্দোলনকে ধ্বংস বা নস্যাৎ করার জন্য এই ধরনের একটা রায় এসছে এবং ছাত্ররা সেভাবেই প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা একেবারে অযৌক্তিক কথা বলছে, নট নেসেসারিলি, এবং তারা তাদের কর্মসূচি থেকে সরে আসছে না। সেই বিবেচনায় মানে এটা হতেই পারে যে তারা সেই কারণেই করছে। এবং কেউ কেউ কনস্পিরেসি থিওরিও দেওয়ার চেষ্টা করছেন, যেহেতু সব কিছু ব্লক থাকবে, প্রধানমন্ত্রী কেন দ্রুত দেশে ফিরে আসছেন এটারও পেছনে এই কারণ দেখাচ্ছেন যে উনি যদি আগামীকাল সকালে ফেরেন এবং ব্লকেট থাকে, ফিরতে পারবেন না, এই পরিস্থিতি এড়াতেই উনি গভীর রাতে ফিরছেন বাংলাদেশে এসে, একদিন সফরকে সংক্ষিপ্ত করে, নানান কিছু। তার মানে আন্দোলন কন্টিনিউ করার একটা প্রবাবিলিটি আছে এবং এই আন্দোলনটাও আস্তে আস্তে এমন জায়গায় চলে যাচ্ছে সরকার খুব বেশি নিয়ন্ত্রণ রাখতে পারছে এটা মনে হচ্ছে না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই ভিডিওগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।